প্রায় ৪২ কোটি মানুষ তাদের জীবিকাকে হারাবেন। গ্লোবাল ওয়ার্মিং এর পুরো ধারণাটার মধ্যে একটা ব্যবসায়িক উদ্দেশ্য লুকিয়ে আছে। একেবারে গঙ্গার তলা দিয়ে মেট্রো যাওয়ার পর থেকে কলকাতাতে কিন্তু আমরা বারবার আর্থকোয়েক ফিল করছি। আমরা কিন্তু এখনো পারফেক্টলি মনসুন রেন পেয়েছি বলতে পারবো না। তো এটা কিসের বৃষ্টি? আমরা সববারই সাইক্লোনিক রেন পাচ্ছি। এই যে ঘন ঘন সাইক্লোন আসা, ম্যাডেন-জুলিয়ান অসিলেশন একটা পদ্ধতি। আলটিমেটলি নর্থ ইন্ডিয়া এবং সাউথ বেঙ্গল পুরোপুরিভাবে বৃষ্টিহীন হয়ে যেতে পারে, এতটাই বাজে পরিস্থিতি। এর পেছনেও কিন্তু একটা পলিটিক্স আছে। কেদারনাথ, সেই কেদারনাথের ডিভাস্টেশনটাও কিন্তু একটা আমাদের ওপর দিয়ে নিম্নচাপ গিয়েছিল, আর একটা মহারাষ্ট্র মুম্বাইয়ের ওপর দিয়ে একটা নিম্নচাপ এসেছিল। প্রচুর পরিমাণে বজ্রপাত। ওই হরাইজেন্টালি যেটা ঘুরে বেড়াচ্ছি তাতে দিয়ে আপনার খুব একটা কোনো সমস্যা হবে না। ভার্টিক্যালি যেটা নামছে সেটাই আমাদের জন্য ডেঞ্জারাস। কলকাতার পরিণতি আজ থেকে ৩০ বছর বাদে বা ৫০ বছর বাদে কি দেখতে পাচ্ছে? গঙ্গার টাইড লেভেল কলকাতার সারফেসের যে উচ্চতা তার থেকে উপরে থাকে। আমাদের গবেষণা বলছে যে হয়তো ১২-১৫ বছর নয়, তার থেকে একটু বেশি সময়, হয়তো ২০ বছর ২৫ বছর লাগতে পারে। কিন্তু কলকাতা যে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেটা কিন্তু একদম পরিষ্কার। সুন্দরবনের অবস্থা কীরকম? প্রচুর ব্যয় করা হচ্ছে, কিন্তু একটাও গাছ বাঁচছে না, গাছ বাঁচবেও না। ইয়াস সাইক্লোনের কথা আশা করি মনে আছে। প্রায় ২৬ ফিট উঁচু ঢেউ সুন্দরবনের ওপর দিয়ে ছুটে বেরিয়ে গেছিল। তখনও সুন্দরবনে কিছু গাছ ছিল, আজকে কিন্তু সেটা নেই। উত্তরবঙ্গ, সিকিম, এই যে আমরা এতদিন গোর্খাল্যান্ড দিয়ে কথা বলতাম, বেসিক্যালি গোর্খাল্যান্ডটাই যদি না থাকে এত কোনো সমস্যাই থাকবে। আমরা কি করব, আমরা কোথায় যাব, আমরা কি করলে টিকে থাকতে পারবো শেষ পর্যন্ত? নমস্কার, এক বচন বহু বচন পডকাস্ট সিরিজে আপনাদের আবার স্বাগত জানাই। আমরা আজকে এই বর্ষাকালের মধ্যে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি, সেই বিষয়টা গরিব, বড়লোক, জিওগ্রাফি অর্থাৎ ভৌগোলিক এলাকা ভিত্তিতে পার্থক্যে থাকা লোকজন সবার কাছেই খুব গুরুত্বপূর্ণ, এবং সেটা নিয়ে আজকে আমাদের সঙ্গে কথা বলবেন পরিবেশবিদ, আবহাওয়াবিদ সুজীব কর। সুজীববাবুকে স্বাগত জানাই। অনেকগুলো ইস্যু আছে যে ইস্যুগুলো নিয়ে নানা রকম সময়ে নানা রকম কথা শোনা যায়, তার মধ্যে কতটা সত্যি কতটা মিথ্যে আমরা জানি না। কিছুটা হয়তো আমরা ইন্টারনেট মারফত পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, কিন্তু আজকে আমি আপনার কাছ থেকে সেগুলোর ভাবনা চিন্তার একটা ধারা বোঝার চেষ্টা করব। প্রথমে যে প্রশ্নটা করব, যে রবীন্দ্রনাথ সমস্ত ঋতুর জন্য গান লিখেছিলেন, সমস্ত ঋতুর জন্য তার আলাদা আলাদা গান ছিল, কিন্তু আমরা সমস্ত ঋতু শেষ পর্যন্ত বুঝতে আর পারি না এখন পশ্চিমবঙ্গে। একটা দীর্ঘ সময় পর্যন্ত বর্ষাকালটা বোঝা যায়, গরমকালটা বোঝা যায়, আর শীতকালটা বোঝা যায়। বাকি যে ঋতুগুলোর যে ফিলিংটা, সেইগুলো ক্রমে যেন কমে আসছে। এরকমটা কেন হলো, কবে থেকে হলো এবং কিভাবে হলো? সারা পৃথিবীর জলবায়ু অত্যন্ত দ্রুত গতিতে পরিবর্তিত হয়ে যাচ্ছে। ১৯৭০ সালের পরবর্তী সময় থেকে গ্লোবাল টেম্পারেচার যখন দ্রুত গতিতে বাড়ছে, আমরা তখন বিভিন্ন জায়গায় বারবার বলার চেষ্টা করেছি যে আলটিমেটলি যে আমরা একটা ভয়ঙ্কর বিপর্যয়ের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, এবং সেই বিপর্যয়টাকে তখন হাত দিলে আমরা হয়তো খুব সহজে আটকাতে পারতাম, কারণ ১৯৭০ সালে আমাদের হাতে সত্যিই প্রচুর সময় ছিল, আমরা আটকাতে পারতাম। কিন্তু সেই সময়টাতে আমরা বিন্দুমাত্র কর্ণপাত করিনি। তারপরে আপনারা জানেন ভালো করে যে সারা পৃথিবীতে পটভূমি পরিবর্তন হলো, মন্ট্রিল প্রোটোকল, কিয়োটো প্রোটোকল, এই সমস্ত প্রোটোকলগুলো নষ্ট হয়ে গেল, এবং যতগুলো বসুন্ধরা সম্মেলন বা ইত্যাদি ঘটলো সবগুলোতে পরিবেশ নিয়ে আলোচনা হলো ঠিকই, কিন্তু বেসিক্যালি পরিবেশটা নিয়ে যে প্রচুর কিছু ভাবনা চিন্তা করা হলো, কাজ হলো, সেটা কিন্তু হলো না। এবং কোনো একটা সময়ে পৃথিবীর যে উন্নত রাষ্ট্রগুলো তারা ভাবতে শুরু করলো যে বেসিক্যালি জলবায়ু পরিবর্তন ঘটনাটা ঘটছে না, উল্টো ইম্প্যাক্টটা হচ্ছে। তার কারণটা হলো যে অ্যাকচুয়ালি তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে তার মধ্যে আমরা পড়ছি, এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো পড়ছে, যেখানে জনসংখ্যা অনেক বেশি, অর্থাৎ প্রশস্ত মার্কেট। এই মার্কেটটাকে কাজে লাগাতে চাইছিল উন্নত রাষ্ট্রের বিশ্বের লোকেরা। সেই কারণের জন্য তারা একটা সুন্দর প্রসেস নিল, একটা পদ্ধতি নিল, যে যাতে ওজোন আলটিমেটলি নষ্ট হতে শুরু করে, অর্থাৎ আমরা সেটাকে বলি যে আমাদের ভাষায় গ্লোবাল ওজোন ডিপ্লোম্যাসি।
এটা দ্রুত গতিতে ওজন ডিপ্লোম্যাসিটা করার চেষ্টা করলো। তাতে একটা কারণ ছিল যে এই দক্ষিণ পূর্ব এশিয়া, ভারতবর্ষ এবং যতগুলো কান্ট্রি অ্যাসোসিয়েটেড অঞ্চলে আছে, তাদের প্রত্যেকের যদি তাপমাত্রা বাড়ে তাহলে যেটা হবে, আস্তে আস্তে প্রোডাকশন সিস্টেমটা ফেল করতে শুরু করবে। এবং সবচেয়ে দ্রুত গতিতে যেটা ঘটবে সেটা হচ্ছে পানীয় জলের একটা বিপুল হাহাকার তৈরি হবে সারা পৃথিবী জুড়ে, কারণ সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এখানে আছে। আর উল্টে কী হবে, যদি টেম্পারেচার বেড়ে যায় তাহলে উন্নত বিশ্ব যারা, তারা অ্যাকচুয়ালি শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলে তারা অবস্থান করে। ফলে ন্যাচারালি তাদের দেশে যেটা বছরে 3 থেকে 4 মাস ভূমিভাগ বরফাবৃত থাকে সেটা আর থাকবে না। তার মানে তারা সারা বছর এগ্রিকালচার করতে পারবে, ওদের প্রোডাকশনটা ভালো হবে। তখন তারা এই এক্সট্রা প্রোডাকশনটাকে নিয়ে তৃতীয় বিশ্বের মার্কেটে খুব সহজে প্রবেশ করতে পারবে। ফলে এটা একটা বিশাল বড় একটা চক্রান্ত। তার মানে তো আপনি বলছেন যে এই পুরো গ্লোবাল ওয়ার্মিংয়ের পুরো ধারণাটার মধ্যে একটা ব্যবসায়িক উদ্দেশ্য লুকিয়ে আছে। একেবারে। এবং সেটাতে আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে আমরা অতীতে যতবার পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং ঘটেছে ততবার কিন্তু পৃথিবীতে মানুষ ছিল না, ন্যাচারাল প্রসেসে হয়েছে। ফলে গ্লোবাল ওয়ার্মিংটা পৃথিবীর কাছে নতুন নয়, পৃথিবী এরকম অনেকগুলো গ্লোবাল ওয়ার্মিংকে ক্রস করেছে। কিন্তু যেটা বিষয় সেটা খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আমাদের এই যে সুকৌশলে গ্লোবাল ওয়ার্মিংটাকে তৈরি করা, তার ফলে আলটিমেটলি সেটা মানুষের হাতের বাইরে বেরিয়ে গেছে। এবং ঘটনাটা যেটা হয়, আমরা বলি আমাদের ভাষাতে যে টু মাচ ওয়ার্মিং মিনস কুলিং, অর্থাৎ শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল যারা উন্নত বিশ্বের মানুষ, যারা ভাবছিল যে আমরা দারুণ ভালো প্রোডাকশন করব, এবারে তৃতীয় বিশ্বের দেশগুলোতে পাঠাবো, তাদের কিন্তু বরফ পড়ার পরিমাণ বেড়ে গেল। উল্টে তাদের যেখানে 3 থেকে 4 মাস বরফাবৃত থাকতো ভূমিভাগ, সেটা 5 থেকে 6 মাস হতে শুরু করলো। কিন্তু সমস্যাটা হলো তৃতীয় বিশ্বের। সত্যিকারেই আমরা কিন্তু আলটিমেটলি আমাদের যে ঋতুগত বৈচিত্র্য তাকে হারিয়ে ফেললাম। আমাদের যে 6খানা ঋতু আছে সেটা আর এখন নেই, 4টে ঋতুতে এসে হাজির হয়েছে। আমরা তো বলে থাকি বেসিক্যালি শীত আর গ্রীষ্ম আছে, ইন বিটুইন ট্রানজিশন, সারা বছর বৃষ্টি। এই ব্যাপারটাই চলছে অ্যাকচুয়ালি। আর একটা যেটা বিষয় ঘটলো সেটা হচ্ছে সমুদ্রের জলস্তরের উচ্চতা দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে। তার কারণ কি? বরফ গলছে বলে। এবারে তার ফলে আলটিমেটলি আমাদের এই ভূখণ্ডের শিলাস্তরগুলো আছে মাটির তলায়, সেই শিলাস্তরগুলো যে নদীতে আনত সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে, সেটা মাত্র 2 থেকে 3 ডিগ্রি নতিকোণ। এই 2 থেকে 3 ডিগ্রি নতিকোণে সমুদ্রের লবণাক্ত জল অত্যন্ত দ্রুত গতিতে প্রবেশ করছে। এই বিষয়টা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে ভাবনা চিন্তা শুরু হয়নি। তার মানে কি আপনি বলতে চাইছেন যে উপকূলবর্তী এলাকায় যেখানে জনবসতি ছিল বা যে ভূমিভাগগুলো ব্যবহারযোগ্য ছিল মানুষের জন্য, সেগুলো ধীরে ধীরে অব্যবহারযোগ্য হয়ে যাবে এবং সেই জায়গাগুলোতে জল প্রবেশ করা সম্ভব একেবারে। এবং সেটা এত দ্রুত গতিতে হচ্ছে, আগামী 10 বছরের মধ্যে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চল থেকে 73 কিলোমিটার পর্যন্ত অঞ্চল পুরোটা লবণাক্ত হয়ে যাবে। এবং তার পরবর্তী 10 বছরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, মানে আমাদের হিসেব বলছে প্রায় 112 থেকে 127 কিলোমিটার অঞ্চল পর্যন্ত পুরোটা লবণাক্ত হয়ে যাবে। তার মানে দীঘা বা সুন্দরবন এলাকা থেকে 127 কিলোমিটার পর্যন্ত অঞ্চল লবণাক্ত হয়ে যাবে। এবং তখন তো কোনো পানীয় জল থাকবে না মাটির তলায়, কারণ সবটাই লবণাক্ত জল। এবং যেটা আরও গুরুত্বপূর্ণ বিষয়, সমস্ত মানুষ পুরোপুরিভাবে তাদের জীবিকাকে হারিয়ে ফেলবেন। প্রায় আমরা হিসেব করে দেখেছিলাম যে প্রায় 42 কোটি মানুষ তাদের জীবিকাকে হারাবেন, অর্থাৎ মানে চাষাবাদ হবে না, চাষাবাদ তো হবে না। 42 কোটি মানুষ এনভায়রনমেন্টাল রিফিউজিতে পরিণত হবেন। এবং কোস্টাল রিজিয়নগুলো ইনান্ডেটেড হতে শুরু করবে। এবং আপনারা নিশ্চিত জানেন বিষয়টা, যে নাসা বলেছিল যে অত্যন্ত দ্রুত গতিতে সুন্দরবন অঞ্চল আস্তে আস্তে চলে যাচ্ছে নিচের দিকে, সাগরদ্বীপ ভাঙতে শুরু করেছে, সাগরদ্বীপের সঙ্গে অ্যাসোসিয়েটেড যতগুলো আইল্যান্ড ছিল তারাও নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি কলকাতার বেশ কিছু প্রান্তরের মাটির তলা থেকে ফাইন যে সেডিমেন্টগুলো, যেগুলো খুব সূক্ষ্ম পলিরাশি। আমি কলকাতার প্রশ্নটা এবার আমি আসি, আপনি কলকাতার প্রসঙ্গে ঢুকলেন বলে আমি জিজ্ঞেস করি যে কলকাতার পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে এবং কলকাতা হচ্ছে একদম নদী তীরবর্তী একটা
অঞ্চল, যে অঞ্চলটা অনেকাংশে বাণিজ্যিক কারণে নদীর উপর নির্ভরশীল ছিল এবং এই অঞ্চলের আবহাওয়াটাও কিছুটা নদী নিয়ন্ত্রণ করে। কিন্তু দেখা যাচ্ছে যে কলকাতার আবহাওয়া, বিশেষত গরমকালের যে সময়টা, সেই সময়টায় অত্যন্ত উষ্ণতা প্রত্যেক বছর বাড়ছে এবং বর্ষাকালে যেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি, মানে এই কয়েক সপ্তাহ আগে দমদমে কত বিপুল একটা ক্লাউড বাস্টের মতো বৃষ্টি হয়েছে। মানে কোথাওটা জানি মনে হচ্ছে একটা ভারসাম্য কোথাও গিয়ে একটা বিঘ্নিত হয়ে যাচ্ছে। একেবারে। এটার কারণ কি? বিশেষত কলকাতার ইকোসিস্টেমটাকে আপনি কিভাবে দেখেন? বেসিক্যালি দেখুন, আরবান এরিয়াতে কোনো ব্যালেন্সড ইকোসিস্টেম নেই। কলকাতাতে ইনফ্যাক্ট কোনো ইকোসিস্টেম নেই। আমরা যারা মানুষেরা বসবাস করি, আমরা পুরোপুরিভাবে একটা শহুরে মানে পদ্ধতির মধ্যে ঢুকে পড়েছি এবং আমরা নিজেদেরকে মনে করি যে আমরা একটা অন্য কোনো কিছু, কিন্তু বেসিক্যালি আমরাও যে একটা বাস্তুতন্ত্রের জীব, সেই ব্যাপারটা আমরা অ্যাকচুয়ালি ভুলেই যাই। যার ফলে কলকাতাতে আলটিমেটলি কোনো বাস্তুতন্ত্র নেই। সেকেন্ড হচ্ছে, কলকাতাতে আমরা বলি প্ল্যান্ড সিটি উইদাউট প্ল্যানিং, মানে অধিকাংশ সিটি শহরের অঞ্চলটাতে কোনো প্ল্যানিং নেই। পরবর্তী সময় যেগুলো ডেভেলপড হয়েছে কিছুটা প্ল্যানিং আছে, কিন্তু সেই প্ল্যানিংয়ের মধ্যে এত বিপুল পরিমাণে ভ্রান্তি আছে যেটা কলকাতা শহরকে বেসিক্যালি জর্জরিত করে ফেলেছে। এবং এই মুহূর্তে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কলকাতা শহরের মোট যা ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের প্রায় 4 গুণের বেশি হিট কলকাতা শহর রেডিয়েট করে। কিভাবে করে সেটা? কিসের মাধ্যমে? তার কারণটা হলো যে এই যে বিল্ডিংগুলো আছে, বিল্ডিংগুলোর প্রত্যেক মুহূর্তে 3টে দিক সূর্যের আলোর কাছে আসে। 3টে দিক পুরোপুরিভাবে উত্তপ্ত হয়। আপনার ধরুন 1 কাঠা জমি মানে 720 স্কোয়ার ফিট। 720 স্কোয়ার ফিটের ওপরে প্ল্যান করার জন্য আপনার একটা নির্দিষ্ট আছে যে আপনি এতটা পরিমাণ বিল্ডিংটাকে তুলতে পারবেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেই বিল্ডিংয়ের প্ল্যানিংটা মানা হয় না। বহু জায়গাতে এর প্রবলেম আছে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে বাড়িগুলোর সঙ্গে রাস্তার যে ডিফারেন্সটা থাকার কথা, সেই রাস্তার ডিফারেন্সটা নেই, অর্থাৎ তত চওড়া রাস্তা নেই। অর্থাৎ যত উঁচু বিল্ডিং করতে গেলে যতটা চওড়া রাস্তা থাকা দরকার এয়ার সার্কুলেশনের জন্যে, ততটা চওড়া রাস্তা নেই, যার ফলে আলটিমেটলি এই বিপদটা ঘটছে। তৃতীয় যে জায়গাটায় যাচ্ছি, যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করলেন, যে কলকাতা শহরের মাটির তলাটা, এটা খুব গুরুত্বপূর্ণ। কলকাতার জন্মটা হচ্ছে মাত্র 6000 থেকে 7000 বছরের পুরনো মাটির ওপরে, অর্থাৎ 6000 বছর আগে এই অঞ্চল কিন্তু মোরললেস বঙ্গোপসাগরের মধ্যে ছিল এবং মাত্র 6000 বছরের পলিরাশি জমতে জমতে কলকাতা শহর। এবং কলকাতা শহরের মাটির তলায় বিভিন্ন দিক থেকে আগত প্রচুর চ্যুতি রেখা আছে, ফল্ট লাইন, এবং সেই ফল্ট লাইনগুলোর ওপরে যে জিওলজিক্যাল স্ট্রাকচার তৈরি হয়েছে সেটা কিন্তু একটা অদ্ভুত উল্টোনো বাটির মতো, অর্থাৎ আমরা মাটির সরা বলি। সরাটা ঠিক যেন এইভাবে একটা দিকে কাত করা। আচ্ছা। অর্থাৎ একটা দিকে হচ্ছে ভাগীরথী হুগলি নদী, আরেক দিকে হচ্ছে বাগজোলা ক্যানেল। এই দুটো দিকে এখান থেকে তলা থেকে মাটির থেকে জল বেরিয়ে যায়। কলকাতাতে আমরা মোটামুটি ইট কাঠ পাথর দিয়ে ঘিরে ফেলেছি, মাটির তলাতে কিন্তু জল প্রবেশ করতে পারে না। কলকাতাকে পার্শ্ববর্তী অঞ্চল থেকে জল টেনে নিতে হয়। এই যখন জলটা টানতে শুরু করে কলকাতার মাটি, তখন হয়টা কি, কলকাতার মাটির তলায় সরাসরি জল অনুপ্রবেশ যেহেতু করতে পারে না, সেই কারণের জন্য জলের ডায়াগোনাল ফ্লো বেড়ে যায়। মানে এরমভাবে এইভাবে ঢুকছে। ফলে এই ডায়াগোনাল ফ্লো বেড়ে যাওয়ার ফলে যতটা পথ তাকে অতিবাহিত করতে হতো তার থেকে অনেক বেশি পথ তাকে যেতে হয়। ফলে সে বেশি পরিমাণে সেডিমেন্ট ক্যারি করে এবং সেই সেডিমেন্টটা নিয়ে সে সুন্দরভাবে ভাগীরথী হুগলি নদী আর বাগজোলা ক্যানেলের দিকে সে বের করে দেয় মাটির তলা থেকে, যার ফলে কলকাতা কিন্তু তলদেশটা আস্তে আস্তে ফাঁপা হচ্ছে। আর এই প্রচণ্ড হিটে যে পরিমাণ সারফেস বাষ্প তৈরি করার কথা, সেই বাষ্পটা তৈরি করতে পারছে না। আমরা কন্টিনিউয়াসলি গাছগুলোকে নষ্ট করে ফেলেছি, পুকুরগুলোকে গ্রাস করে ফেলেছি, যে কারণের জন্য আলটিমেটলি কলকাতার মাটির তলদেশটা নষ্ট হয়ে যাচ্ছে, এবং নষ্ট হয়ে যাচ্ছে বলে সারফেসের আলটিমেটলি আর জল রিসিভ করার ক্ষমতা হারিয়ে ফেলছে। এবং দেখবেন যে শীতকাল আর গ্রীষ্মকালের বা বর্ষাকালের সঙ্গে জলতলের একটা হিউজ ডিফারেন্স তৈরি হয় কলকাতায়। এই এতটা বিপুল পার্থক্য কিন্তু যেখানে
একদিকে এরকম ভাগীরথী হুগলি নদীর মতো এত বড় একটা নদী আছে, এখানে থাকার কথা ছিল না, কিন্তু এখানে ঘটছে। তার কারণটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি সঠিক পরিকল্পনাটাকে করতে পারিনি। যেমন শুকিয়ে যাওয়ার সমস্যাটার কথা বললেন, তেমনভাবে তো সেটেলমেন্টেরও সমস্যা হতে পারে একেবারে, মানে হাই রাইজ বিল্ডিংগুলো হচ্ছে বা ইত্যাদি প্রভৃতি। ভূমিকম্পের সমস্যা, সেইটাও তো কলকাতার কাছে খুব খুব বিপজ্জনক হয়ে আসতে পারে। একেবারে সেটাই আসছিলাম সেই জায়গাটাতে, যার ফলে কলকাতার মাটির তলাটা ফাঁপা হয়ে যাচ্ছে। এবারে ধরুন আপনার একটা নির্দিষ্ট জমিতে আপনাকে বলা হলো যে আপনি 10 তলা বিল্ডিং করতে পারেন, কিন্তু আপনি যখনই সেখানে 15 তলা বিল্ডিং করলেন, তার মানে আলটিমেটলি সেখানে জমির লোড বিয়ারিং ক্যাপাসিটি থাকা দরকার। কিন্তু সেই লোড বিয়ারিং ক্যাপাসিটিটা যদি না থাকে, তাহলে হবে এটা কি আরবান স্লাম্পিং হতে শুরু করবে, ধস নামতে শুরু করবে। বেসিক্যালি দেখুন আমরা এখন বহু জায়গাতে দেখি হুটহাট করে ধস নামছে, বলে দেওয়া হয় যে পৌরসভার জলের পাইপ ফেটে গেছে। আমি তো বহু জায়গাতে স্টাডি করতে গিয়ে দেখেছি কোথাও কোনো পাইপ দেখতে পাইনি। এমনকি শ্যামবাজার 5 মাথার মোড়ে একবার একটা বড় সড়ো এরকম ধস নেমেছিল, তাতে দেখা গেল যে 2খানা লম্বা বাঁশ মাটির তলায় ঢুকে গেল, তবুও ধসের শেষ মুহূর্তটা পাওয়া গেল না। কলকাতার মাটির ওপরে যে শিলাস্তরটা আছে, এই শিলাস্তরটার নাম হচ্ছে কালীঘাট ফরমেশন। এই কালীঘাট ফরমেশন মাত্র গভীরতা হচ্ছে 18 মিটার। এই 18 মিটার হচ্ছে স্টিকি থকথকে একটা কাদার মতো আস্তরণ, এবং এর নিচে যে লেয়ারটা, সেই লেয়ারটা হচ্ছে 46 মিটার গভীর। সেই লেয়ারটাতে কিন্তু নুড়ি, কাঁকর, পলি, বালি সমস্ত মিশিয়ে একটা অদ্ভুত লেয়ার, এবং সেখানে যদি ভাইব্রেশন তৈরি হয় তাহলে কিন্তু সেটা সেটেলড হতে শুরু করে, ফলে সে জায়গা ছেড়ে দেবে, ভ্যাকুয়াম স্পেস তৈরি করে দেবে। কলকাতাতে সেই কারণের জন্যে যখন প্ল্যানিংগুলো করা হয়েছিল, তখন যে পরিমাণ ভাবনা চিন্তা করা দরকার ছিল সেটা কিন্তু করা হয়নি। কলকাতার অধিকাংশ বিল্ডিংয়েরই ভিত হচ্ছে কালীঘাট ফরমেশন পর্যন্ত, তার নিচে কিন্তু ভিত নেই। রিসেন্টলি হয়তো কিছু কিছু বিল্ডিং যেগুলো হচ্ছে নতুন করে, সেগুলো হয়তো ভাবছে সেটা, কিন্তু তাহলেও আলটিমেটলি আপনার প্রায় 60 থেকে 65 মিটার গভীরতাতে গিয়ে ভিত তৈরি করেছে এই রকম স্ট্রাকচার বিল্ডিংয়ের মনে হয়, আমার ধারণা নেই। ফলে এটা এক দিক গেছে। দ্বিতীয় দিক হয়েছে যে আমরা কলকাতার উন্নয়ন ঘটাতে চাইছি, কলকাতার ভালো করতে চাইছি, কিন্তু বেসিক্যালি ভালোটা করতে গিয়ে হঠাৎ করে মেট্রো লাইনটাকে গঙ্গার তলা দিয়ে পাঠালাম। এই গঙ্গারটা হচ্ছে ভীষণ সেন্সিটিভ জায়গা, মানে আমরা বাইরের থেকে গঙ্গাকে গঙ্গাই দেখি, কিন্তু গঙ্গার তলা দিয়ে গেছে ইওসিন হিঞ্জ বলে একটা চ্যুতি রেখা। এই চ্যুতি রেখার কিন্তু বিশাল একটা হিস্ট্রি আছে পেছনে, অর্থাৎ এই চ্যুতি রেখার জন্ম হচ্ছে প্রায় 120 কোটি বছর আগে। এই ইওসিন হিঞ্জ রেখাই ভারতবর্ষকে টানতে টানতে অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন করে এই অবস্থাতে নিয়ে এসেছে। একটা সময় অস্ট্রেলিয়া এবং আফ্রিকার সঙ্গে ভারতবর্ষ একসঙ্গে ছিল, দক্ষিণ ভারত। এই ইওসিন হিঞ্জ রেখাই এই অঞ্চলটাকে টেনে তুলে নিয়ে এসেছে। ফলে এই ধরনের একটা প্রচণ্ড সেন্সিটিভ চ্যুতি রেখা যেখানে আছে, আমাদের কিন্তু প্ল্যান করার সময় ভাবা উচিত ছিল, এবং সেটা খুব চুপচাপ থাকতো কিন্তু কলকাতা, কারণ প্রচুর পরিমাণে সেডিমেন্টের লোড চেপে আছে ওখানে, সেটাকে সরাতে পারতো না। কিন্তু যেটা হলো, আমরা গঙ্গার তলা দিয়ে মেট্রোকে নিয়ে যেতে গিয়ে এই সেডিমেন্টের লোডটাকে কেটে ফেললাম। আলটিমেটলি আপনারা খেয়াল করে দেখুন, গঙ্গার তলা দিয়ে মেট্রো যাওয়ার পর থেকে কলকাতাতে কিন্তু আমরা বারবার আর্থকোয়েক ফিল করছি। কেন ফিল করছি? কারণ এই ইওসিন হিঞ্জ একদিকে উত্তরবঙ্গের ডাউকি চ্যুতি রেখার সাথে সম্পর্কিত। এই ডাউকি চ্যুতি রেখা চলে গেছে নর্থ ইস্ট ইন্ডিয়া পর্যন্ত, অর্থাৎ মায়ানমার ভারত সীমান্ত পর্যন্ত। এই ডাউকি চ্যুতি রেখা হিমালয়ান ফল্টের সঙ্গে যুক্ত, অর্থাৎ আপনি যদি সিকিমে ভূমিকম্প হয় কলকাতা কাঁপবে, নেপালে ভূমিকম্প হলে কলকাতা কাঁপবে, দার্জিলিংয়ে হলে কাঁপবে, ভুটানে হলে কাঁপবে, মায়ানমারে ভূমিকম্প হলে কলকাতা কাঁপবে। আবার ঠিক একইভাবে ইওসিন হিঞ্জের জন্যে আন্দামান নিকোবরে ভূমিকম্প হলেও কলকাতা কাঁপবে। সুতরাং আমরা কিন্তু কলকাতা ছিল জোন 2 আর্থকোয়েক এরিয়ার মধ্যে, সেটাকে ঠেলে জোন 4-এ পাঠিয়ে দিলাম, শুধুমাত্র আমাদের উন্নয়নের তাগিদে এবং ভুল পরিকল্পনার তাগিদে। আসলে কোথাও গিয়ে শহর কেন্দ্রিক উন্নয়নের সঙ্গে বোধহয় বাস্তুতন্ত্র, পরিবেশ রক্ষা যে ধারণা, সেইগুলোর একটা কোথাও লড়াই বেঁধে যায়, কোথাও একটা বৈশ্বিক ক্ষেত্রেও, মানে বিশ্বের ক্ষেত্রেও এবং
স্থানীয় ক্ষেত্রেও। কিন্তু আমি এবার আরেকটু অন্যরকম প্রশ্নে আসি, একটু মজার প্রশ্নে আসি, যে আমি যেটা বলছিলাম যে আবহাওয়ার বিষয় নিয়ে নানা রকম মজার কথা আছে। ছোটবেলায় যখন আবহাওয়া অফিসের থেকে প্রেডিকশন দেওয়া হতো, বলা হতো একটা নাম, এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা হয়তো জানতে পারবে না, কিন্তু আমরা দেখেছি, আমাদের বাবা জ্যাঠারাও জানতেন, রাজেন গোলদার। রাজেন গোলদার, হ্যাঁ, একটা কথা প্রচলিত ছিল যে হাওয়া অফিস যদি বলে যে আজকে বৃষ্টি হবে, তাহলে আজকে বৃষ্টি হবে না। যদি বলে যে বৃষ্টি হবে না, তাহলে ছাতা নিয়ে অবশ্যই বেরোস, যে বৃষ্টি কিন্তু হবে। কিন্তু সেই চিত্রটা পাল্টে গেছে, এখন অনেক বেশি অ্যাকিউরেট। তখন কি হতো যার জন্য বিষয়টা এরকম উল্টো হতো বারবার? কেউ কেউ আবার বলতো ওরা সোনা ব্যাংক কোলা ব্যাংকের ডাক শুনে হিসেব করে যে কখন বৃষ্টি পড়বে, কখন বৃষ্টি পড়বে। না, বিষয়টা তা নয়। আসলে ঘটনাটা হচ্ছে যে সেই সময় যে ইনস্ট্রুমেন্টগুলোকে ব্যবহার করা হতো, সেই ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু মানে আজকের দিনের মতো এতটা উন্নত নয়। ফলে ইনস্ট্রুমেন্টে অনেক সময় অনেক ভুলভাল তথ্য পাওয়া যেত, সেটা তখন সেইভাবে হয়তো প্রেডিকশান হতো। রাজেন গোলদার নামটা যেহেতু বললেন, সেই জন্য একটা কথা বলি। রাজেন গোলদার কিন্তু আমাদের ক্যালকাটা মেট্রোলজি ডিপার্টমেন্টে বসেই তিনি ইথিওপিয়ায় খরা হবে সেটা প্রেডিক্ট করে দিয়েছিলেন, এবং যথারীতি ইথিওপিয়াতে পরে খরাও হয়েছিল ঠিক সেই সময়ে। ঠিক ঠিক। ফলে এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। ফলে রাজেন গোলদার যে পারতেন না সেটা নয়, মানে উনার কাছে যে ইনস্ট্রুমেন্টগুলো ছিল সেটা ছিল মারাত্মক বিষয় আর কি, যে কারণের জন্য আলটিমেটলি সেই সময় প্রেডিকশনটাও ঠিকঠাক হতো না। আর আরেকটা বিষয় হচ্ছে যে মেট্রোলজি ডিপার্টমেন্টে যারা কাজ করেন তারা কিন্তু র্যাডারে প্রাপ্ত যে তথ্যগুলো সেগুলোকে ভীষণ ভালো করে তারা কিন্তু অ্যানালাইজ করেন, এবং সেখানে র্যাডারে যদি তথ্য পান তারা, তাহলে কিন্তু তারা সঠিকভাবে ব্যাখ্যা করবেন। কিন্তু র্যাডারে তথ্য না এলে সারাউন্ডিং কন্ডিশনটাকে বুঝে তার রেসপেক্টে প্রেডিকশন করা, সেটা কিন্তু প্রায় অসম্ভব হয়ে পড়ে ওনাদের ক্ষেত্রে। ফলে সেই কারণের জন্য দেখবেন যে সাইক্লোন আসছে, 100% অ্যাকুরেট তথ্য দিচ্ছেন, এটা হবে ওটা হবে, কিন্তু হঠাৎ করে থান্ডারস্টর্ম হয়ে গেল, এর হয়তো প্রেডিকশন পাননি এই জায়গাগুলোতে। ফলে আমরা যখন ডিরেক্টলি রিসার্চ করি, রিসার্চ ফিল্ডে নেবে, তখন কিন্তু আমরা এই জায়গাগুলোকে ট্যালি করি যে সকাল থেকে এতটা টেম্পারেচার বাড়ছে, এতটা হিউমিডিটি ফিল আছে, সুতরাং আলটিমেটলি পরবর্তীকালে বিকেলের দিকে গিয়ে কী ধরনের ওয়েদার হবে, সেই জায়গাটাতে কিন্তু আমরাও সাকসেস পাই। কিন্তু ঘটনাটা হয় কি, যে সব সময় যে 100% সাকসেসফুল হতে পারি সেটাও হয় না, কারণ গ্লোবাল ক্লাইমেটিক চেঞ্জের সময়ে এত দ্রুত গতিতে ক্লাইমেটিক ইভেন্টসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাকে যে 100% প্রেডিক্ট করা সম্ভব হচ্ছে না। এমনকি দেখবেন আপনারা খেয়াল করে যে ডপলার আমাদের আলিপুর আবহাওয়া দপ্তরের উপরেও একটা আছে, ডপলারের 2 ঘন্টা আগে কিন্তু সাইক্লোন বা হঠাৎ করে যখন এই কালবৈশাখী, অমুক তসুক ইত্যাদি আসে, সেগুলো কিন্তু ধরা পড়ে। কিন্তু তাহলেও সবসময় সঠিক সময় অ্যানালাইজ করা যায় না। দেখবেন যে অনেক সময় বাইরে ঝড় হচ্ছে, আপনার মোবাইলে মেসেজ হলো যে 2 ঘন্টা পরে ঝড় হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় কি, তার মানে ডপলার ডেটাটা পরে ডেলিভারি করেছে আলটিমেটলি, যার ফলে মোবাইলে যে প্রেডিকশনগুলো আসে সেগুলো কি ঠিক, মানে সেগুলো কি মেনে চলা যায়, সেগুলো উচিত মেনে চলা? না, মোবাইল তো কতগুলো নির্দিষ্ট সফটওয়্যার এইভাবে প্রেডিকশন করে। এখন আলটিমেটলি সমস্যা আছে আমাদের, যে হঠাৎ করে শোনা যাচ্ছে যে নাকি অমুক একটা সাইক্লোন তৈরি হয়ে গেছে, সে ভয়ঙ্কর রূপ নিচ্ছে। আমাদেরকে অনেক সময় চ্যানেলগুলো ফোন করে যে ব্যাপারটা কি হলো স্যার, কোনো সাইক্লোন নেই। ঘটনাটা হচ্ছে এরকম, অর্থাৎ এটা তো এখন একটা ব্যবসাও দাঁড়িয়ে গেছে। সাইক্লোন প্রসঙ্গে আমার একটা প্রশ্ন আপনাকে করার আছে। আমরা সাধারণত যারা খবরের ইয়েতে থাকি সারাক্ষণ, তাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হয়, খোঁজ রাখতে হয়। এবার আমি দুটো জিনিস জানতে চাইব, দুটো ভাগে প্রশ্নটা। একটা হচ্ছে যে এই যে ঘন ঘন সাইক্লোন আসা, এইটা কি আগে ছিল নাকি এটা নতুন ট্রেন্ড? 1, 2, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সাইক্লোন সম্পর্কে সাধারণ মানুষের, বিশেষত যারা সমুদ্র তীরবর্তী, উপকূল তীরবর্তী এলাকায় থাকেন, তাদের কিসের উপর নির্ভর করা উচিত সঠিক ডেটা এবং সঠিক প্রেডিকশনের জন্য? হ্যাঁ, অ্যাকচুয়ালি বিষয়টা দেখুন, সাইক্লোন সংখ্যা অনেক বেড়েছে। কেন? তার মূল কারণ হচ্ছে কিন্তু গ্লোবাল ক্লাইমেটিক চেঞ্জ, এবং রিপিটেডলি এলনিনো আর লানিনা ফেজগুলো আসছে ঘুরে ফিরে। যেমন এই বছর চলছে সুপার এলনিনো আমরা বলছি। এখন
ঘটনাটা হলো কি হয়, সমুদ্রের জলতলের যদি তাপমাত্রা বৃদ্ধি পায় এবং সেই জলতলের তাপমাত্রা বৃদ্ধি পেলে জল দ্রুতগতিতে প্রসারিত হয়ে পাওয়ারফুল ওশান কারেন্ট ফর্ম করে। এবং এই ঘটনাটা কিন্তু মূলত ঘটে প্যাসিফিক ওশানে। প্যাসিফিক ওশান থেকে সেই ওয়ার্ম কারেন্ট ইন্ডিয়ান ওশানের মধ্যে প্রবেশ করে, গরম জলের ঢেউ। গরম জলের ঢেউ অ্যাকচুয়ালি এটাকেই আমরা বলছি কিন্তু অ্যাকচুয়ালি এল নিনো। আচ্ছা, এই গরম জলের ঢেউটাকেই। এবারে এইটা তীব্র গতিতে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে দিয়ে প্রবেশ করে যায় আমাদের ইন্ডিয়ান ওশানে, সাউথ বে অফ বেঙ্গল এবং সাউথ অ্যারাবিয়ান সি। যার ফলে হয়টা কি, দক্ষিণ দিকের টেম্পারেচারটা বেড়ে গেল। এবারে দক্ষিণ দিকের টেম্পারেচারটা বেড়ে যাওয়া মানে সেই জায়গাতে জলের উপর লো প্রেশার ফর্ম করলো, এবং সেই লো প্রেশার যখন জলে ফর্ম করছে তখন অ্যাকচুয়ালি লো প্রেশার তৈরি হয়ে আছে নর্থ ইন্ডিয়াতে। তার কারণ সূর্য তখন জুন মাসে পৌঁছে গেছে, অর্থাৎ নর্দার্ন সলস্টিস বা উত্তরায়ণের শেষ সীমায় আছে সূর্য। অর্থাৎ ভারতীয় ভূখণ্ডে নিম্নচাপ, এই নিম্নচাপ অ্যাকচুয়ালি বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পকে টেনে নিয়ে ভূমিভাগে প্রবেশ করবে, তার নামটাই হলো মনসুন। সেই কিন্তু মনসুন এসে আপনারা দেখবেন আটকে গেছে কেরালায়, মনসুন আর এগোতে পারছে না। এবারে যেমন এই বছর আমরা কিন্তু এখনো পারফেক্টলি মনসুন রেন পেয়েছি বলতে পারবো না। এটা কিসের বৃষ্টি? আমরা সববারই সাইক্লোনিক রেন পাচ্ছি। এবারও কি সাইক্লোনিক? একই হচ্ছে। কেন হচ্ছে? যতবারই বঙ্গোপসাগরে এক একটা করে নতুন সাইক্লোনিক সেন্টার তৈরি হচ্ছে, ততবারই সে জলীয় বাষ্পকে নিয়ে ভূমিভাগে ঢুকতে পারছে, না হলে তার কোনো এন্ট্রিই নেই। কারণ ভূমিভাগের যে নিম্নচাপ, তার এই ক্ষমতাই নেই জলভাগের নিম্নচাপকে অতিক্রম করে ভূমিভাগে নিয়ে আসতে পারে। যার ফলে আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে আস্তে 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 হিটটা কিন্তু জমতে শুরু করে জলভাগের ওপরে। লো প্রেশার আরও পাওয়ারফুল হতে হতে ডিপ ডিপ্রেশনে কনভার্টেড হয়ে যায় এবং সেখান থেকে পাওয়ারফুল সাইক্লোনে কনভার্টেড হয়। এই সময় একটা পদ্ধতি কাজ করে, আমরা এটাকে বলি ম্যাডেন-জুলিয়ান অসিলেশন, একটা পদ্ধতি যেটা অ্যাকচুয়ালি ভূমিভাগ থেকে জলভাগের মধ্যে উষ্ণতার আদান প্রদান ঘটায় এবং আদান প্রদান ঘটিয়ে টেম্পারেচারটাকে ব্যালেন্স করার চেষ্টা করে। এই অসিলেশন যখনই অ্যাক্টিভ হতে শুরু করে তখনই আস্তে আস্তে কিন্তু সাইক্লোন ধীরে ধীরে জল থেকে স্থলভাগের দিকে এগোয়। এবারে আপনারা খেয়াল করে দেখবেন সাধারণত জুন জুলাই মাসে সাইক্লোন ফর্ম করা মানে আমরা ধরে নিই হয় বাংলাদেশ, না হলে আমাদের উপরে, না হলে হয়তো নর্থ ওড়িশা, এরকম দিকে আসবে। কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাসে এই সময়টা হচ্ছে সবচেয়ে আইডিয়াল টাইম ফর সাইক্লোন ফর্মেশন। আমরা সেই জন্য বলেই থাকি ব্ল্যাক সেপ্টেম্বর অ্যান্ড ব্ল্যাক অক্টোবর। এই সময়টাতে সাইক্লোন সবচেয়ে বেশি তৈরি হয়, কারণ এইটার সময় যেটা হয় একদিক থেকে মনসুন ফিরছে, ফলে মনসুন যখন ফিরছে তখন হাওয়াটা গরম, কিন্তু সে জলীয় বাষ্পকে ফেলে এসেছে, তার জলীয় বাষ্প দরকার। নর্থ ইস্ট থেকে ট্রেড উইন্ড ঢোকার চেষ্টা করছে, আর বঙ্গোপসাগর, আরব সাগর এগুলো সমস্ত জল উত্তপ্ত, সেই হিউজ পাওয়ারফুল মানে ভেপার তৈরি করে বসে আছে। সঙ্গে সঙ্গে সেখানে সার্কুলেশন ফর্ম করে এবং সেই সার্কুলেশনগুলো অধিকাংশ সময় ওড়িশা বা অন্ধ্র বা তামিলনাড়ুর দিকে সাধারণত মুভ করার চেষ্টা করে, ইস্ট কোস্টের দিকে যায়। এবং তার কারণ হচ্ছে নর্থ ইস্ট ট্রেড উইন্ড তাকে ঠেলতে ঠেলতে ইস্ট কোস্টের দিকে নিয়ে আসবে, ফলে অন্যদিকে সে যেতেই পারবে না। এবং যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সুপার এল নিনো। এটার সময় জলের তাপমাত্রা বেড়ে গেছে প্রায় 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা। এবং এই 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস মানে যেটা হয় সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারে ভেপার প্রেশার বেড়ে যায়। এই ভেপার প্রেশার বেড়ে যাওয়া ব্যাপারটা কি? বিষয়টা হলো এরকম, অ্যাটমসফিয়ারের একটা সাধারণ ক্যাপাসিটি আছে ভেপারকে ক্যারি করার, তার থেকে যদি বেশি ভেপার এসে যায় তখন সে পুরো এয়ার মাসটাকেই ঠেলে ওপরের দিকে তোলার চেষ্টা করে, তখনই পাওয়ারফুল ডিপ্রেশন এবং সেখান থেকে সাইক্লোন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য দেখবেন মাঝে মধ্যে আমাদের এখানে বেশ কিছু জায়গাতে টর্নেডোর মতো ঘূর্ণন তৈরি হচ্ছে, সেটার ডিউ টু ভেপার প্রেশার। কিন্তু এটা কিন্তু আগে অত দেখা যেত না, হতোই না। আমাদের এখানে টর্নেডোর জায়গাই নয়, আমাদের এখানে ট্রপিক্যাল সাইক্লোন ফর্ম করবে। এই টর্নেডো ফর্ম করছে ডিউ টু ভেপার প্রেশার, এবং যার ফলে টোটাল সারফেসটা কিন্তু আলটিমেটলি রুইন্ড কন্ডিশনে আছে। এবং সেটা ধীরে 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 কিন্তু আমরা জলবায়ু পরিবর্তনে একটা এমন জায়গায় চলে যাচ্ছি, সেটার আলটিমেটলি নর্থ ইন্ডিয়া এবং সাউথ বেঙ্গল পুরোপুরিভাবে বৃষ্টিহীন হয়ে যেতে পারে, এতটাই বাজে পরিস্থিতি। এর পেছনেও কিন্তু একটা পলিটিক্স আছে, এটা একটা মজার পলিটিক্স। সেটা হলো
1993 সালে ভারতের প্রধানমন্ত্রী ঠিক করলেন যে রাজস্থানের থর মরুভূমি অঞ্চলে গাছ লাগানো হবে। সেই সময় কিন্তু বিভিন্ন দিক থেকে প্রচুর বিরোধিতা করা হয়েছিল। ক্যালকাটা ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিলেন কাশীনাথ মুখোপাধ্যায়, তিনি খুব ফলাও করে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিলেন। সেই চিঠি স্টেটসম্যান প্রকাশিতও হলো, প্রচারিত হলো, কিন্তু আলটিমেটলি লাভের লাভ কিছু হলো না। রাজস্থানে বৃক্ষরোপণ হলো, ইন্দিরা গান্ধী ক্যানেল খনন করা হলো, তার বিপক্ষে যুক্তি দেখানো হলো যে কোনো জায়গায় গাছ লাগানো মানেই ভালো, কিন্তু বৃক্ষরোপণ মানে যে সব জায়গার জন্য নয়। এবং আপনারা খেয়াল করে দেখুন, রাজস্থানে যেমন ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, গোবি মরুভূমিতে গাছ লাগানোর ফলে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, সাহারায় গাছ লাগানোর ফলে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। এখন মরুভূমি আমাদের শরীরে হার্ট যেমন কাজ করে, টোটাল প্রেশারটাকে রেগুলেট করছে, মরুভূমি একটা ল্যান্ডের মধ্যে ঠিক একইভাবে টোটাল প্রেশার সিস্টেমটাকে রেগুলেট করে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমি মরুভূমিটাকে সবুজ করে দিলাম, মরুভূমিতে বৃষ্টি হতে শুরু করলো, ফ্লাড হতে শুরু করলো, নিম্নচাপটা কে তৈরি করবে? করার জায়গা নেই। এখন ভারতবর্ষে 4টে ছোট ছোট পকেট হয়ে গেছে নিম্নচাপের। একটা নর্থ ইস্ট ইন্ডিয়া, দেখবেন যে অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়াতে, ওই পকেট টেনে নিচ্ছে। আর একটা পকেট তৈরি হয়েছে মধ্য ভারত, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় নিয়ে একটা পকেট। আর একটা পকেট কখনো কখনো তৈরি হয় বিহার, ঝাড়খণ্ড, তখন কিছুটা জলীয় বাষ্প ঢোকে। আর একটা পকেট তৈরি হয় মুম্বাইয়ের ওপরে, যার ফলে আলটিমেটলি কিন্তু উত্তর ভারত, যেটা মূলত রাইস প্রোডাকশন সেন্টার ইন্ডিয়ার, এটা কিন্তু ধীরে 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 রুইন্ড হয়ে যাচ্ছে। এবারে দেখুন, এইটাই হচ্ছে আমাদের সমস্যা, যে আমরা করতে চাইছিলাম ডেভেলপমেন্ট, কিন্তু ভুল পরিকল্পনার জন্য আমরা কিন্তু ক্ষতি করে ফেললাম। এই হচ্ছে প্রবলেমটা, যার ফলে ভারতের জলবায়ু অত্যন্ত দ্রুত গতিতে পরিবর্তিত হয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে ভারতবর্ষকে বার করে আনার মতো ক্ষমতা একমাত্র যার ছিল, সেটা হচ্ছে যে জলভাগগুলোর অবস্থান। সেই জলভাগগুলোকে দ্রুত কিন্তু আমরা গ্রাস করে ফেলেছি, নষ্ট করে ফেলেছি। আমি কয়েকটা স্পেসিফিক জায়গার প্রশ্ন করব আপনাকে। যেমন ধরুন হিমাচল, উত্তরাখণ্ড, সেখানে বারবার হড়পা-বানের মতন পরিস্থিতি তৈরি হচ্ছে। উত্তরবঙ্গ, সিকিম, সেখানেও একাধিকবার কিন্তু এরকম হড়পা-বানের মতন পরিস্থিতি তৈরি হয়েছে। অসমের ক্ষেত্রে এখন আমরা দেখছি এই মুহূর্তে অসমে কি ভয়ানক অবস্থা। এই যে হিমালয় এবং হিমালয়ের পাদদেশীয় অঞ্চল, যেগুলো অসম পুরোটা অসম নয়, কিন্তু এই যে পাদদেশীয় অঞ্চলগুলো, এই অঞ্চলগুলো বা হিমালয়ের গায়ের অঞ্চলগুলোতে সমস্যাটা কি হচ্ছে? অ্যাকচুয়ালি দেখুন, যেটা আমরা গত বছর নর্থ বেঙ্গলেও দেখলাম, এই যে প্রত্যেকটা ভূখণ্ডের কথা বলছেন না, এই প্রত্যেকটা ভূখণ্ড খেয়াল করে দেখুন, মিডল হিমালয় থেকে লেসার হিমালয়, মধ্য হিমালয় থেকে অবহিমালয়, এই মধ্য হিমালয় এবং অবহিমালয়ের মধ্যে যে স্থানগুলো আছে, তারা মূলত যে শিলা প্রকৃতিগুলো দিয়ে তৈরি, যে ধরনের শিলা রয়েছে ওখানে, সেগুলো দ্রুত গতিতে আবহবিকার প্রাপ্ত হয়েছে, ওয়েদারিং হয়ে গেছে। যে কারণের জন্য আপনারা যদি এখন সিকিম বেড়াতে যান, দেখবেন পাথর পাচ্ছি না দেখতে, মাটির স্তূপ মনে হচ্ছে পাহাড়গুলো। অর্থাৎ তারা দ্রুত গতিতে পরিবর্তিত হতে হতে এখন শুধুমাত্র সয়েল লেয়ার হিসেবে থেকে গেছে আলটিমেটলি। ফলে তারা যে পরিমাণ লোড নিতে পারতো, সেই লোড নেওয়ার ক্যাপাসিটি তারা হারিয়ে ফেলেছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে শিলাগুলো, এই শিলাগুলো তার ওপরে, অর্থাৎ যেটা প্রধান হিমালয়, সেই প্রধান হিমালয়ের মধ্যে ছিল বরফ। প্রত্যেক দিন দিনের বেলা খানিকটা করে বরফ গলতো, মাটির মধ্যে জল প্রবেশ করত, শিলাস্তরগুলো ব্যালেন্স থাকতো। এই শিলাস্তরগুলোর মধ্যে একটা স্পঞ্জি নেচার আছে, জল থাকলে এটা ফুলে থাকে, জল কমে গেলে সেটা স্কুইজ করতে শুরু করে। এবারে যেটা হয় সেটা হচ্ছে, এই মুহূর্তে বরফগুলো গলে গেছে, ওপরের থেকে তারা জলের পাচ্ছে না, যার ফলে শিলাস্তরগুলো স্কুইজ করছে। এই স্কুইজ করার ফলে অবহিমালয় এবং মধ্য হিমালয় যারা রয়েছে, তারা কিন্তু আরও লুজ হয়ে গেল। তৃতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, প্রত্যেকটা হড়পা-বানে যতবার ঘটেছে, একটা করে নিম্নচাপ প্রবেশ করেছে ওয়েস্ট কোস্ট দিয়ে, আর একটা নিম্নচাপ প্রবেশ করেছে ইস্ট কোস্ট দিয়ে। এবং যেটা ভয়ঙ্কর যে ডিভাস্টেশন ঘটেছিল কেদারনাথ, সেই কেদারনাথের ডিভাস্টেশনটাও কিন্তু একটা আমাদের ওপর দিয়েই নিম্নচাপ গিয়েছিল, আর একটা মহারাষ্ট্র মুম্বাইয়ের ওপর দিয়ে একটা নিম্নচাপ এসেছিল। দুটো করে নিম্নচাপ এসে একটা জায়গাতে মার্চ করছিল। এবং ঘটনাটা হচ্ছে, যেহেতু রাজস্থান
নিষ্ক্রিয় অবস্থায় থেকে গেছে, নিম্নচাপ নেই। রাজস্থানেরই টেনে নেওয়ার কথা এই সমস্ত নিম্নচাপগুলোকে, ফলে প্রত্যেকটা নিম্নচাপের গন্তব্য হয়ে যাচ্ছে পাহাড়ি অঞ্চল, কারণ সে যতক্ষণ পর্যন্ত না গিয়ে ধাক্কা খাচ্ছে, শীতলতা পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে থামতে পারছে না। ফলে ন্যাচারালি সবার মুভমেন্টটা হচ্ছে নর্থের দিকে, যার ফলে এতটা হিউজ রেনফল। এবং ঘটনাটা কেমন হয়, এই যে এক্ষুনি বলছিলাম যে বাষ্পীয় চাপ বেড়ে যাওয়া, বাষ্পীয় চাপ বেড়ে গেল মানে টোটাল একটা ভেপার বায়ুর মধ্যে একটা ড্রামের মতো ঢুকে পড়লো, যেটা শুধুমাত্র জল হিসেবেই স্কুইজ হবে। এবং এই করার ফলে আলটিমেটলি নিচের থেকে উষ্ণ বায়ু জলীয় বাষ্প নিয়ে যখন ওপরের দিকে উঠছে, তখন ঊর্ধ্ব বায়ুমণ্ডলের শীতল বায়ু অলরেডি ঘনীভূত অবস্থায় রয়েছে, এটা গিয়ে তার সঙ্গে অ্যাড হয়ে গেল। এই যে অ্যাডিশন, যার ফলে মেঘের গভীরতা বেড়ে গেল, এবং এই মেঘের গভীরতা বেড়ে গেলে আলটিমেটলি কিন্তু এই ধরনের মেঘ ভাঙা বৃষ্টি বা হড়পাবানের মতো সিচুয়েশনগুলো তৈরি হয়। সেটা বারবার কিন্তু এই সিচুয়েশন তৈরি হচ্ছে। এটা প্রেডিক্ট করা যাচ্ছে না। প্রেডিক্ট করা যায়, কিন্তু ঘটনাটা হচ্ছে যে খুব মাইনুটলি অবজার্ভ করা দরকার, এবং সেই স্টেশনে তাকে অবজার্ভ করতে হবে, আদারওয়াইজ প্রেডিকশনটা হয় না। বাইরের থেকে বসে যে সবসময় করা যায় না। তবে আমরা এটা প্রেডিক্ট করতে পারি যে অতি ভারী বৃষ্টি হবে, এটা বলতে পারি, কিন্তু মেঘভাঙা বৃষ্টি হবে কিনা সেটা সবসময় বলা মুশকিল। আরেকটা জিনিসও খুব দেখা যাচ্ছে এই সময়টা, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে বজ্রপাত। একদম, এই বজ্রপাতের সংখ্যা অত্যাধিক বেড়ে যাওয়া, এবং তাতে প্রাণহানি হচ্ছে, বহু মানুষ মারা যাচ্ছে। তো বজ্রপাতটা হঠাৎ বেড়ে গেল কেন? মানে আকাশ ভেঙে পড়া, সেই আমরা যেমন বলি সেই মাথায় বাজ পড়েছে, সেরকম পরিস্থিতি। মানে এখন কি পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের মাথায় বাজ পড়ছে কেন এত বেশি? আসলে ব্যাপারটা হচ্ছে ভারতবর্ষ নয়, এটাও জলবায়ু পরিবর্তনেরই কারণ। ঘটনাটা কেমন হয়, বায়ুতে ভাসমান ধূলিকণা, ধোঁয়া, এইগুলো এরা অ্যাকচুয়ালি কিন্তু মেঘের ঘনীভবন কেন্দ্র হিসেবে কাজ করে। অর্থাৎ বৃষ্টির যে জল পড়ছে, সেই জল কিন্তু আমি যদি খেয়ে নিই তাহলে কিন্তু পেট খারাপ হতে পারে, কারণ প্রচুর পলিউশন আছে ওর মধ্যে। সেই পলিউশনগুলোই জলকণার মধ্যে ঢুকে থাকে। এটাকে বলা হয় ঘনীভবন কেন্দ্র। এবারে এই ঘনীভবন কেন্দ্র যখন আরও উপরের দিকে উঠে যায়, তখন সেটা আরও দ্রুত গতিতে শীতল হতে থাকে, তখন সেটা উপরে ঊর্ধ্ব বায়ুমণ্ডলে বরফ কণা তৈরি করে, কিন্তু ভারী হয়ে যায়। সে তখন নিচের দিকে নামতে শুরু করে, যখন নিচের দিকে নামে লোয়ার সারফেস থেকে আবার হিটেড এয়ার গিয়ে তাকে আবার হিট দেয়, তখন সে আবার উপরের দিকে ওঠে। এইভাবে বারবার ওঠানামার ফলে জলের অ্যাকচুয়ালি হাইড্রোলিসিস হয়ে যায়, জলের তড়িৎ বিশ্লেষণ হয়ে যায়। মানে আমরা খুব সহজে ছোটোবেলাতেও পড়তাম H+ ও H-, ধনাত্মক আর ঋণাত্মক আধানে পরিণত হয়। আমাদের যে আর্থ সারফেস, এটা কিন্তু বাইরের পার্টটা নেগেটিভ ইলেকট্রিসিটির বিহেভিয়ার, অর্থাৎ এটা নেগেটিভ চরিত্র। সেই কারণের জন্য পজিটিভ আধানগুলো দ্রুত গতিতে পৃথিবীর দিকে নামতে শুরু করে টানের ফলে। এবারে পজিটিভ আধানগুলো চলে গেলে আর তো জলকণা তৈরি হবে না, তখন নেগেটিভ আধানগুলো তীব্র গতিতে তার দিকে ছোটে পজিটিভ আধানগুলোর দিকে, তখনই তাদের মধ্যে কলিশন, এবং সেই কলিশন থেকেই বাজ পড়া। ফলে টেম্পারেচার যত বাড়বে, পলিউটেড মেটেরিয়ালস যত বাড়বে, যত হিট বেশি হবে, তত ন্যাচারালি কিন্তু এই ধরনের বাজ পড়বে, এবং সেই সংখ্যাটা উত্তরোত্তর বাড়বে। বাজ কিন্তু আবার দু ধরনের হয়, একটা দেখবেন ভার্টিক্যালি ওপরের থেকে নিচের দিকে নামছে, আর একটা বাজ হচ্ছে আকাশে হরাইজন্টালি ঘুরে বেড়াচ্ছে। ওই হরাইজন্টালি যেটা ঘুরে বেড়াচ্ছে তাতে দিয়ে আপনার খুব একটা কোনো সমস্যা হবে না। ভার্টিক্যালি যেটা নামছে সেটাই আমাদের জন্য ডেঞ্জারাস, এবং সেটার পরিমাণটা বেড়েছে, এবং সেই জন্যই বাজ পড়ার ফলে এত মৃত্যু ঘটছে। ফলে এটা জলবায়ু পরিবর্তনেরই পদ্ধতি, এবং তার মধ্যে পলিউশনের ভূমিকাটাও আছে ভীষণভাবে রয়েছে। আবার একটু আমাদের নিজেদের এলাকায় ফিরে আসি। আমাদের স্বার্থান্বেষীর মতন নিজেদের এলাকাটা নিয়েও একটু ভাবতে হয় সব সময়। তো যেটা আমরা অফ ক্যামেরা এর আগে কথা বলছিলাম, রামসার ল্যান্ডের কথা বলছিলাম, কোথাও গিয়ে কলকাতার পরিণতি আজ থেকে 30 বছর বাদে বা 50 বছর বাদে কি দেখতে পাচ্ছেন? আপনি কি দেখতে পাচ্ছেন? এক কথায় যদি উত্তর দিতে হয় তাহলে হচ্ছে কলকাতার সলিল সমাধি ঘটবে 30 বছর 35 বছরের পরে। ঘটনাটা মারাত্মক কথা, মানে এই কথাটা কিন্তু মারাত্মক কথা। ঘটনাটা এরকম, আপনাদেরকে অনেকগুলো দৃষ্টিকোণ দিয়ে বলছি। দেখুন, সমুদ্রের জলতলের উচ্চতা বাড়ছে, এবং এই জলতলের উচ্চতা বৃদ্ধিটা এমন একটা রেটে হচ্ছে যেটা কিন্তু অলরেডি গঙ্গার টাইড লেভেল কলকাতার সারফেসের যে উচ্চতা তার থেকে উপরে থাকে।
বিষয়টা বোঝা যাচ্ছে। অর্থাৎ টাইড লেভেলের সময় জলের উচ্চতা বাড়ে রাফলি 2.5 থেকে 3 মিটারের কাছাকাছি। এই হাইটটা গেন করলে টাইড লেভেলে গঙ্গার জলের উচ্চতা কলকাতার হাইটের থেকে প্রায় 1 মিটার উপরে থাকে। তাতে জল ঢুকে যাবে ভেতরে ন্যাচারালি, মানে যদি কোনো জায়গাতে প্রোটেকশন না থাকে তাহলে কলকাতা শহরের মধ্যে অটোমেটিক্যালি জল ঢুকবে। মানে আপনি অফিসে আসছেন লঞ্চে করে, বাড়ি ফিরবেন বাসে করে, এরকমও হতে পারে কোনো সময় আর কি। তো দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে কলকাতার মাটির তলাটা আস্তে আস্তে ফাঁপা হয়ে যাচ্ছে। অলরেডি কিন্তু আমরা লাস্ট প্রায় 20 বছর ধরে চেঁচাচ্ছি যে আরবান স্লাম্পিং, আরবান স্লাম্পিং, আরবান স্লাম্পিং শুরুও হয়ে গেল। এখনো পর্যন্ত যদি এই পরিকল্পনাটাকে সঠিকভাবে না নেওয়া হয় তাহলে কিন্তু কলকাতা থাকবে না। আপনাদের জানা আছে যে বিগত 2 বছর আগে নাসা অলরেডি প্রেডিকশন করেছিল যে আগামী 12 থেকে 15 বছরের পর খিদিরপুর গঙ্গার বিশাল প্রসারণ ঘটতে শুরু করবে, বঙ্গোপসাগরের জল খিদিরপুরে চলে আসবে। এবারে বঙ্গোপসাগরের জল খিদিরপুরে আসবে মানে তো হঠাৎ করে বঙ্গোপসাগর জাম্প দিয়ে খিদিরপুরে আসবে না, তার মানে ন্যাচারালি পুরো অঞ্চলটাকে ডোবাতে ডোবাতে আসবে। আমাদের গবেষণা বলছে যে হয়তো 12-15 বছর নয়, তার থেকে একটু বেশি সময়, হয়তো 20 বছর 25 বছর লাগতে পারে। কিন্তু কলকাতা যে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেটা কিন্তু একদম পরিষ্কার। কলকাতা যখন ইংরেজরা কলকাতা ছেড়ে গেল সেই সময় কলকাতার সারফেস লেভেলের হাইট ছিল 7 মিটারের কাছাকাছি, এখন সেটা 3.5 মিটারের কাছাকাছি। অর্থাৎ কলকাতা ডিগ্রেডিং, আস্তে 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 বসে যাচ্ছে। এবং বসে যাওয়ার মূল কারণটা হচ্ছে কলকাতার মাটি যতটা লোড নিতে পারে তার থেকে অনেক বেশি লোড আমরা দিয়ে ফেলেছি কলকাতার মাটিকে, ফলে সেই লোডটা সে নিতে পারছে না। এবং এখনও আমরা কনস্ট্যান্ট যে সমস্ত ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিসগুলো করছি, অ্যাকচুয়ালি এই ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস তো করতেই হবে একটা শহরের ক্ষেত্রে, এত বড় একটা শহরের ক্ষেত্রে, কিন্তু তার জন্যে যে ধরনের সার্ভে ইত্যাদি করা দরকার ছিল, সয়েল টেস্ট ইত্যাদি করা দরকার ছিল, সেই ব্যাপারগুলো কিন্তু করা হয়নি। ফলে যার ফলে আলটিমেটলি কিন্তু এই মুহূর্তে কলকাতা সত্যিকারেই একটা ভয়ঙ্কর বিপর্যস্ততার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। সেকেন্ড, আপনারা এক জিনিস খেয়াল করবেন যে যদি মাটিতে জল থাকে তাহলে কিন্তু তার লোড বিয়ারিং ক্যাপাসিটি বেড়ে যায়। আমরা কিন্তু কলকাতার মাটিতে জল ঢোকার সমস্ত রাস্তা বন্ধ করেছি পুকুরগুলোকে গ্রাস করে, ফলে কলকাতার মাটির মধ্যে কোনো জল রিচার্জ হয় না। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চল থেকে জলকে টেনে নিয়ে ভাগীরথী হুগলি নদীতে বাগজোলা ক্যানেলের দিকে পাঠিয়ে দিচ্ছে, সেডিমেন্টগুলোকে ধুয়ে বার করে দিচ্ছে, সবটা হচ্ছে কালীঘাট ফরমেশনের তলা দিয়ে। ফলে আমরা ওপরে কলকাতাটাকে বেশ দেখছি সুন্দর সাজানো ও গোছানো একটা শহর, তলাটা কিন্তু ফাঁপা। এবং দেখবেন যেখানে যেখানে ল্যান্ডস্লাইডগুলো মানে যেখানে স্লাম্পিং হচ্ছে সমস্ত এলাকায় যেখানে ভাইব্রেশন বেশি হয়, আপনি দেখবেন পার্ক সার্কাসের কাছাকাছি বেশি হয়, গোল পার্কের কাছাকাছি, গড়িয়াহাটের কাছাকাছি, কলেজ স্ট্রিটের কাছাকাছি, শ্যামবাজারের কাছাকাছি, যে অঞ্চলগুলোতে প্রচণ্ড বিজি, প্রচুর গাড়ি ঘোড়া যায়, প্রচুর ভাইব্রেশন, সেই ব্যাপারগুলো ঘটছে। আরেকটা হচ্ছে সি লেভেল রাইজ করার সাথে সাথে আবার হিলি রিজিয়ানে বরফ গলে যাচ্ছে, ফলে আমাদের এই টোটাল যে ভূমিভাগ এবং জলভাগের যে বিন্যাস পৃথিবীতে, এর মধ্যে একটা ভারসাম্য আছে, সেটাকে বলা হয় আইসোস্ট্যাসি বা সমস্থিতিস্থাপকতা। সেই সমস্থিতিস্থাপকতার ভারসাম্যটা কিন্তু হারাতে শুরু করেছে। এই সমস্থিতিস্থাপকতার ভারসাম্যের মধ্যে দিয়েই পৃথিবীতে সমস্ত পরিবর্তনগুলো এসেছে। পৃথিবী এই সমস্থিতিস্থাপকতায় পৌঁছতে গিয়েই কোনো একটা সময় হিমালয়কে তৈরি করেছে, কখনো ছোটনাগপুরকে তৈরি করেছে, কখনো দাক্ষিণাত্যের লাভামালভূমি তৈরি করেছে, কখনো আবার সমভূমি তৈরি করেছে। আবার কিন্তু সেই জায়গাটা ভেঙে ফেললাম আমরা আমাদের কার্যাবলীর দ্বারা, যার ফলে আলটিমেটলি পৃথিবী কিন্তু রিগেন করার চেষ্টা করবে। অর্থাৎ আমরা যে মাঝে মধ্যে বলি পৃথিবী তুমি মনে হয় অসুস্থ হয়ে পড়েছো, বেসিক্যালি পৃথিবী অসুস্থ হয় না। জলবায়ু পরিবর্তন একটা সময় সবচেয়ে কঠিন থাবা বসিয়ে দেবে আমাদের মানুষদের ওপরে, কারণ আমরাই বাস্তুতন্ত্রের সর্বোচ্চ প্রাণ, আমরাই সবচেয়ে আগে আক্রান্ত হব, আমরাই সবচেয়ে আগে পৃথিবী থেকে ছেড়ে চলে যেতে হবে আমাদেরকে। পৃথিবী কিন্তু আবার নতুন করে রিগেন করবে, নতুন করে বাস্তুতন্ত্র তৈরি করবে, নতুন করে সে আবার নিজেকে সাজিয়ে ফেলবে। তবে এর পরবর্তী বাস্তুতন্ত্রে কিন্তু পৃথিবীতে মানুষ আর আসবে না,
কারণ ঠিক যেভাবে ডায়নোসর হারিয়ে গেছে, ঠিক একইভাবে মানুষও হারিয়ে যাবে পৃথিবী। মানে পৃথিবীও বুঝে গেছে যে মানুষকে রেখে একটু বিপদ পৃথিবী হচ্ছে এত বড় একটা ভুল ডিসিশন নিয়েছে পৃথিবী, এটা বুঝতে পারেনি যে এমন একটা ক্রিয়েশন তৈরি করব যারা আমাকেই ধ্বংস করবে। এটা ভাবতে পারে। আমি একটা জিনিস জানতে চাইবো, সেটা সুন্দরবনকে বারবার বলা হয় যে সুন্দরবন ইজ এ সেফগার্ড। আমরা পাহাড়ের কথা বললাম, সে কারণে সুন্দরবনের কথাটাও বলা দরকার। সুন্দরবন ইজ এ সেফগার্ড। আপনি সুন্দরবনকে কিভাবে এখন দেখছেন? সুন্দরবনের অবস্থা কীরকম? বেসিক্যালি দেখুন, সত্যিই তো সেফগার্ড। আপনি খেয়াল করে দেখুন, আয়লার মতো ট্রিমেন্ডাস পাওয়ারফুল একটা সাইক্লোনকে সুন্দরবন পুরো শেষ করে দিল। কলকাতায় যখন সে এসে পৌঁছলো, সুন্দর একটা ঝোড়ো হাওয়া ছাড়া আর কিছুই নয়। কিন্তু আমরা সুন্দরবনকে বিন্দুমাত্র দেখিনি, এবং এখনও যে দেখছি সেটা বলা যায় না। সুন্দরবনের রাফলি প্রায় 30% ল্যান্ড একদম সমুদ্রের জলতলের সমান উচ্চতায় আছে। সুন্দরবনের প্রায় 40% ল্যান্ড সমুদ্রের জলতলের নিচে আছে। একমাত্র জায়গা যেখানে সমুদ্রের জল ঢুকে গেলে জল আর বেরোতে পারে না। এবং শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে ভাগীরথী হুগলি নদীতে সেডিমেন্টেশন ইত্যাদির প্রভাবে মিঠা জল বা স্বাদু জল খুব কম পরিমাণে আসে, যার ফলে সুন্দরবনের গাছগুলো নষ্ট হয়ে গেল। সুন্দরবনে যে ম্যানগ্রোভ, এই ম্যানগ্রোভের প্রাণই হলো স্বাদু জল এবং লবণাক্ত জলের মিশ্রণ। বেসিক্যালি এখন দেখবেন যে আমরা প্রচুর বিভিন্ন জায়গাতে সুন্দরবন তৈরি করতে হবে, সুন্দরী গাছ লাগাতে হবে, এই গাছ লাগাতে হবে, ওইগুলো গাছ লাগাতে হবে, ম্যানগ্রোভ বানাতে হবে। কিন্তু এই যে বেসিক কনসেপ্টটা যে মিষ্টি জল আসতে হবে এবং লবণাক্ত জলের সংমিশ্রণেই তখন গাছটা হবে, সেই ব্যাপারটা নিয়েই ভাবা হচ্ছে না। ফলে প্রচুর ব্যয় করা হচ্ছে, কিন্তু একটাও গাছ বাঁচছে না, গাছ বাঁচবেও না। শুধুমাত্র ভাগীরথী হুগলি নদীর মোহনার কাছাকাছি অঞ্চলটাতে আলটিমেটলি সুন্দরবন থাকছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা তো অ্যাকচুয়ালি এই যে কলকাতার ল্যান্ডগুলো, এগুলোর মধ্যেই তো একসময় সুন্দরবন ছিল। একটা সময় সুন্দরবন যেমন ছিল, তেমনি কিন্তু সুন্দরবন রিট্রিট করছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে। আপনি দেখবেন বাবুঘাটের কাছে গিয়ে সুন্দরবন অঞ্চলের গাছ, আপনি দেখবেন বোটানিক্যাল গার্ডেনের পাশে সুন্দরবন অঞ্চলের গাছ, এগুলো কিন্তু কেউ লাগায়নি। অলরেডি কিন্তু সমুদ্রের লবণাক্ত জল প্রবেশ করতে শুরু করেছে ভাগীরথী হুগলি নদীতে। তার কারণ হচ্ছে, আগে ভাগীরথী হুগলি নদী যে বিশুদ্ধ জলটাকে ক্যারি করত, এখন উল্টো হয়েছে। জোয়ারের সময় প্রচুর লবণাক্ত জল প্রবেশ করে যায় এবং সেই লবণাক্ত জল আর বেরোতে পারে না, যার ফলে সেটা স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে। ফলে সেই লবণাক্ত জল এবং মিষ্টি জলের সুযোগে আলটিমেটলি ভাগীরথী হুগলি নদীর বোথ সাইডে সুন্দরবন তৈরি হতে শুরু করেছে। আর অ্যাকচুয়ালি যেটা সুন্দরবন বলি, যেটা আমরা দেখতে যাই, তার আয়ু কিন্তু 3-4 বছরের বেশি নয়। যদি আমরা তাকে এই মুহূর্তে যথোপযুক্ত পরিকল্পনা গ্রহণ করতে না পারি, তাহলে কিন্তু সুন্দরবন সত্যিই হারিয়ে যাবে। আপনারা ইয়াস সাইক্লোনের কথা আশা করি মনে আছে। প্রায় 26 ফিট উঁচু ঢেউ সুন্দরবনের ওপর দিয়ে ছুটে বেরিয়ে গেছিল। এই যে ভয়ঙ্কর সিচুয়েশন, সেটা সুন্দরবন ফেস করেছে। কিন্তু তখনও সুন্দরবনে কিছু গাছ ছিল, আজকে কিন্তু সেটা নেই। সুন্দরবন প্রায় ন্যাড়া সুন্দরবনে পরিণত হয়েছে। ফলে এইটা হওয়া মানে আমাদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড ক্ষতি। একটা মানে যে ভাবে আমরা শুনছি, এটা একটা হলিউডের সিনেমা হয়ে যেতে পারে, মানে একটা ডুমসডের মতন একটা সিনেমার মতন পরিস্থিতি শুনতে পাচ্ছি। যে মানে একটা জঙ্গল ক্রমশ গ্রাস করে নিচ্ছে, একটা জঙ্গল ক্রমশ একটা শহরকে, মানে পৃথিবী নিজেকে আমরা কোথায় যাব তাহলে সুজিতবাবু শেষ পর্যন্ত? এটা আমার শেষ প্রশ্ন, যে আমরা কি করব, আমরা কোথায় যাব, আমরা কি করলে টিকে থাকতে পারবো শেষ পর্যন্ত? অ্যাকচুয়ালি দেখুন, ব্যাপারটা বলি যে কলকাতা যে এত তাড়াতাড়ি হারিয়ে যাওয়ার মতো অবস্থায় ছিল, সেটা ছিল না। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে কলকাতাকে অ্যাকচুয়ালি অবহেলা করেছি। আপনি সত্যি করে ভাবুন তো, স্বাধীনতার পর থেকে কলকাতাকে নিয়ে সঠিক কোনো পরিকল্পনা কেউ করেনি। আমরা কিন্তু সবাই কলকাতাকে নিয়ে এই ভাবছি ওই ভাবছি, সুন্দরী কলকাতা গান তৈরি হয়ে গেল। কিন্তু আলটিমেটলি সত্যি কি আমরা কলকাতাকে সুন্দর করার চেষ্টা করেছি? বা কলকাতার যে সাস্টেনেবিলিটি বা যে বহমানতা থাকার দরকার, সেটা নিয়ে আমরা ভাবিনি, যে কারণের জন্য কলকাতা কিন্তু হারাতে শুরু করেছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যেটা স্টেবল সারফেস যেটাকে বলতে পারি, সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম। পশ্চিম বর্ধমান নয়, কিন্তু পশ্চিম বর্ধমান ওই জোনটার মধ্যে পড়ছে, কিন্তু
খনি অঞ্চল হওয়ার জন্য সেখানে হিউজ ল্যান্ডস্লাইডের একটা প্রবণতা। আর নর্থ বেঙ্গল তো টোটালটাই একটা এর মধ্যে রয়েছে, নর্থ বেঙ্গলে তো বারবার বারবার এবং নর্থ বেঙ্গলে এই জিনিসটা বেসিক্যালি আর থাকবে না। অর্থাৎ এই যে আমরা এতদিন গোর্খাল্যান্ডের কথা বলতাম, বেসিক্যালি গোর্খাল্যান্ডটাই যদি না থাকে আর তো কোনো সমস্যাই থাকবে না, প্রায় ধসতে শুরু করেছে আর। এবং তিস্তা নদী যে পথ দিয়ে প্রবাহিত হচ্ছে সে তার গতিপথটাকে পুরোটা চেঞ্জ করে ফেলবে এবং সেই পদ্ধতি অলরেডি শুরু হয়ে গেছে। এর আগে একবার আপনারা দেখেছেন তিস্তা নদী গতিপথ পরিবর্তন করলো, ভয়ঙ্কর ডিভাস্টেশন, কিন্তু তাতে সরেছিল মাত্র 19 মিটার, কিন্তু তিস্তা অ্যাকচুয়ালি সরবে প্রায় 150 মিটারের কাছাকাছি। ফলে বেসিক্যালি এই জোনটাকে সে একদম করে দিয়ে যাবে, ধ্বংস করে দিয়ে যাবে। এই প্রসেসটা অলরেডি শুরু হয়ে গেছে। কিন্তু ন্যাচারাল ক্যালামিটিস বা প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয় যাই বলি না কেন, এদের প্রত্যেকটার পেছনে কিন্তু এদের নিয়ন্ত্রণের এক একটা করে পদ্ধতি থাকে। আমরা এতদিন পর্যন্ত সেই বিষয়টাকে নিয়ে ভাবিনি, নিয়ন্ত্রণের চেষ্টাও করিনি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের হাতে কিন্তু সময় আছে যে আমরা বেশ কিছু জায়গাকে হয়তো বাঁচাতে পারি। যদি আমরা এখনো ক্লাইমেটের সঙ্গে চ্যালেঞ্জটাকে নিতে পারি, সেটা করতে পারি। কিন্তু আমরা তো সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। আমরা এতদিন পর্যন্ত এই ডেভেলপমেন্ট নিয়ে যা সমস্ত দেখেছি সেটা শুধু ভোগ প্রবণতা ছাড়া বেসিক্যালি কিছু নয়। কে কতটা ভোগ করতে পারবে, যদি সেখান থেকে বেরোতে পারা যায়, সেটাকে যদি চেঞ্জ আনা যায়, তাহলে আলটিমেটলি কিন্তু হয়তো কিছুদিন আমরা সাস্টেনেবিলিটি বাড়াতে পারি। কিন্তু আমি ক্লাইমেটিক চেঞ্জকে থামাতে পারবো না, এটা গ্লোবাল স্কেলে ঘটছে এবং সারা পৃথিবী, উত্তর মেরু থেকে দেখবেন বরফ প্রায় শেষ, এবং উত্তর মেরুর বরফ শেষ হওয়া মানে সমস্ত ভূখণ্ড তার ব্যালেন্স হারিয়ে ফেলেছে উত্তর গোলার্ধে, এবং এরা কিন্তু একটা চেন রিয়াকশানে এই ভূমিকম্প ঘটাবে, সাইক্লোন তৈরি করবে, হাইড্রোলজিক্যাল সাইকেলকে পরিবর্তন করে ফেলেছে অটোমেটিক্যালি, যার ফলে আলটিমেটলি কোথাও প্রবল খরা, কোথাও প্রবল বৃষ্টিপাত, সেখান থেকে বন্যা, এই বিষয়গুলো চলতে থাকে। কোথাও গিয়ে আমরা যে কথাটা সুজিতবাবু প্রথম থেকেই বলছেন যে পৃথিবী নিজেকে হিল করে নেবে, পৃথিবী নিজেকে সারিয়ে নেবে, কিন্তু যারা পৃথিবীর ক্ষতি করছে তাদেরকে পৃথিবী সরিয়ে দেবে। এবং মানুষরা যদি দায়িত্ববান না হই, আমরা মানুষরা যদি বুঝতে চেষ্টা না করি, তাহলে আমাদের অস্তিত্ব সংকটে পড়তে চলেছে অচিরেই, সেটা খুব স্পষ্ট হয়ে গেল আপনার কথা থেকে। এবং বৈজ্ঞানিকভাবে আমাদের পুরো জিনিসটাকে দেখতে হবে এবং সেইটাকে ফেস করতে হবে এবং সেইটার সঙ্গে যুঝতে হবে। সুতরাং অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে কেবল জোর, কেবল পেশি শক্তি দেখিয়ে কিছু হবে না, একেবারে। হ্যাঁ, একেবারে। অনেক ধন্যবাদ সুজিতবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য, এবং আমরা একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি পেলাম পুরো বিষয়টা নিয়ে। আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। দর্শকদের বলবো অবশ্যই নজর রাখুন আজকাল.in এর ইউটিউব পেজ এবং ফেসবুক চ্যানেল। নমস্কার।